বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে এবং এবারই সম্ভবত সবচাইতে বেশি সংখ্যক নতুন সদস্য সংসদে, জাতীয় সংসদে প্রথমবারের মতো, এবং সরকারি দল বিরোধী দল উভয় দিকেই এই চিত্র, এবং সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা তারাও প্রথমবারের মতো সংসদে। এই সংসদে দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সংসদ সদস্যের সংখ্যা একেবারেই সীমিত। আবার তাদের মধ্যে যারা পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে অনেক বেশি সরব সক্রিয় ছিলেন বিভিন্ন সময়ে, অতীতে যখন সংসদ সদস্য ছিলেন, সেরকম সংখ্যা আরও সীমিত। তাদের মধ্য থেকে একজন আজকে আমার অতিথি, এবং যিনি এই সংসদের প্রথম অধিবেশন অত্যন্ত গুরু দায়িত্ব পালন করেছেন এবং বেশ সক্রিয়ভাবে সফলতার সঙ্গে এই দায়িত্ব পালন করেছেন। অতীতে তার সংসদ কার্যক্রমের যে ইতিহাস, সরকারি দলে থাকা বা বিরোধী দলের থাকা যে অবস্থাই হোক না কেন, অত্যন্ত সাফল্যের সঙ্গে এবং কোনো কোনো ক্ষেত্রে একেবারে বিরল দৃষ্টান্তও তিনি স্থাপন করেছেন। এককভাবে ওই কৃতিত্ব অন্য কোনো সংসদ সদস্যের নেই। আজকে আমার অতিথি এই জাতীয় সংসদের কার্যক্রম এবং এর বাইরে আরও নানা বিষয় নিয়ে কথা বলবার জন্যে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং যিনি চতুর্থবারের মতো এবার জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি আমার অতিথি। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু প্রথমেই আপনার কাছ থেকে শুনতে চাই, চিফ হুইপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হলো এবং একেবারেই আমি বলবো বাংলায় শব্দটা জাতীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য হবে জানি না, আমি এটা অসংসদীয় সদস্য হবে কিনা সেটাও জানি না, একেবারেই আনকোরা সদস্যদের নিয়ে আমি বলবো আপনার অভিজ্ঞতা আমি একটু শুনতে চাই। এবং একই সঙ্গে আমি কিছুটা ভূমিকা বললাম, দর্শকরা হয়তো সবাই জানেও না সবটা, কারণ দীর্ঘদিন প্র্যাকটিক্যালি সংসদের সঙ্গেই আমাদের কোনো সংযোগ বা পরিচয় নেই। যে সংসদ ছিল সেই সংসদগুলো অনির্বাচিত সংসদ। সো আপনার অতীতের অভিজ্ঞতার আলোকে এবং এই যে নতুন দায়িত্ব সংসদ নেতা বা প্রধানমন্ত্রী আপনাকে দিয়েছেন, সেই দায়িত্বের সঙ্গেও যদি তুলনা করে খানিকটা আলোচনা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ভালো লাগলো যে আপনি বিষয়টা বলেছেন, কিছু দায়িত্ব পালন করতে গিয়ে বিষয়টা হলো আমি এই সংসদকে আমি অন্যভাবে দেখব এবং অন্যভাবে দেখেছি। বিগত ইতিহাস টেনে বলতে হবে যে আমি যখন পার্লামেন্টে আসি 1988 সালে, আমি স্বতন্ত্র হিসেবে এসেছি। তারপরে 1991 সালে যখন শাহাবুদ্দিন সাহেব, জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময়, তখন আমি স্বতন্ত্র এমপি হই। তো মানুষ আমাকে দুইবার স্বতন্ত্র, বাংলাদেশ স্বাধীনতার পরে পরপর 2বার স্বতন্ত্র এমপি আমি একাই হয়েছি, এবং সেটা শাহাবুদ্দিন সাহেবের সময় মোস্ট ইয়ার নির্বাচনের সময় আমি স্বতন্ত্র এমপি হয়েছি। আমার মূলত কাজটা ছিল এই যে, ধরুন অনেক মানুষ আছে না। আপনি প্রথম এমপি হয়েছিলেন কত বছর সালে? না, কত বছর বয়স? তখন আমার 31 বছর বয়সে। তো তখন 30 বছর সামথিং, 31 কাছাকাছি। তো ধরেন অনেক মুসলমান আছে, ধরেন মসজিদে যায় আবার নামাজ পড়ে না, বাট মুসলমান। আবার কিছু মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তিনিও মুসলমান। ডিফারেন্স তো কিছু নাই, মুসলমান হিসেবে আমরা ঈমান আনছি, সেটাই হলো কথা। তো এইখানে পার্লামেন্টের কার্যক্রমের ক্ষেত্রে আমি ওই 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানের মতন। এমন কোনো পার্লামেন্টে কাজ হবে সংসদে, এমন কোনো অলিগলি নেই যেখানে আমি ভ্রমণ করিনি বা বিচরণ করিনি। আমার নিজের গরজই করেছি, সেটা আমার ভালো লাগতো। লাইব্রেরি ইউজ করার ক্ষেত্রে ইউজুয়ালি তো আমাদের সংসদ সদস্যরা লাইব্রেরি খুব কম ইউজ করে, কারণ 18-র পরে সংসদে একবার আমি কয়েকজন বিদেশিকে নিয়ে গেছিলাম লাইব্রেরিতে। তো গিয়ে দেখলাম যে 4-5 বছরে মাত্র 8 জন সংসদ সদস্য নিয়মিত, তার মধ্যে একজন নিয়মিত আর বাকিরা ঘুরে ফিরে সর্বোচ্চ 8 জন সংসদ সদস্য লাইব্রেরি ইউজ করেছেন। তা আমি জানি যে আপনি সবসময় সংসদের লাইব্রেরি ইউজ করি। এখনও ধরেন আমি লাইব্রেরি ইউজ করতে না পারলেও ধরেন আমি প্রয়োজনীয় বইটি কালেকশন করে রাখি বা আমি পড়ি। এই একটা বই পড়তে পড়তে আসছি এখন। আমি আমার লোকের সাথে ছিল, আমি পিএকে বললাম যে যদি জ্ঞান শিখতে চাও এইসব বই পড়ো। সে বই একটু নাম না জানা বই, বাট খুব বেশি লোকে জানে না। তা আমি বললাম যে আমি এটা করেছি। আবার ধরেন প্রসিডিংস পড়েছি বিগত দিনে, শাহাজিদ সাহেবের যেভাবে নিক না কেন, এটা যে আমাদের পার্লামেন্টের মধ্যে মওদুদ সাহেবের বক্তৃতা খুব ভালো, রিচ বক্তৃতা, সুরঞ্জিত সেনগুপ্তের বক্তৃতা, সালাউদ্দিন কাদের চৌধুরী, আইনুদ্দিন সাহেব নামে এক ভদ্রলোক ছিল, আইনুদ্দিন।
রিচ বক্তৃতা, এইসব বক্তৃতা আমি পড়েছি। আবার আমি নিজে কন্ট্রিবিউট করতে পারি না, এবার ওনাদের মতো তো পারি না, চেষ্টা করেছি আমি পার্লামেন্টে সব করার। তো এইবার এসে যা দেখেছি তাহলেই আমাদের 220 জন নতুন সদস্য, 220 এখন বর্তমানে আছে, 222 জন হবে আর 2 জন আসলে। আমরা 298 জনের জন্য 98 জন মানুষের মধ্যে যদি 220 জন নতুন হয়, তা সেটা একটা বিশাল ঘটনা। কিন্তু আমার সবাই এরা পল্টন ময়দানে বক্তব্য বা মাঠে ময়দানে বক্তব্য দিয়ে আসা মানুষ, প্রত্যেকেরই একটা ভিশন আছে। কিন্তু এসে যেখানে পড়েছে সে জায়গাটা আবার কিছু রুলস রেগুলেশন, সংবিধান, এই জাতীয় কার্যক্রমের মধ্যে আবদ্ধ। তো তাদের আমি চেষ্টা করেছি প্রত্যেকের পাশে একটু দাঁড়াতে, যতটুকু সম্ভব ছিল। আর এটা আমাদের ঘটনাচক্রে যেটা বাস্তবতা, সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও নতুন, এই প্রথমবারের সংসদ সদস্য, তার অভিজ্ঞতা যথেষ্ট। আমাদের বিরোধী দলের নেতাও এই প্রথমবারের মতো সদস্য। সেই দিক থেকে আমাকে কিছু কাজ এমনিই করতে হয়েছে বেশি। তা বেশি কাজ করার চেয়েও বেশি হয়েছে এইটা, আপনি জানেন 133টা অধ্যাদেশ এসেছিল প্রথম অধিবেশনে একটা নির্ধারিত সময়ের মধ্যে 133টা অধ্যাদেশ আসার পরে 12 তারিখে পার্লামেন্ট সামন করে আমরা বসি। প্রেসিডেন্টের ভাষণ হলো, সেদিন তো কিছু হয়নি। 15 তারিখে আমরা কে কী করবো এরকম একটা সিদ্ধান্ত নিলাম। 16 তারিখ থেকে, মানে 12 তারিখের পরে 13, 14 শুক্রবার শনিবার, তারপরে 14 তারিখে 15 তারিখে খোলা, 15 তারিখে পরের দিন সবে কদর, 16 তারিখ থেকে বন্ধ, 28 তারিখ পর্যন্ত বন্ধ। 29 তারিখে আমরা পার্লামেন্টে আবার বসলাম, রিজিউম করলো। তো এরপরে এর মধ্যে 3টা মিটিং করেছি আমরা, বিশেষ কমিটি। তারপরে 2 তারিখে রিপোর্ট জমা হয়। 2 তারিখে রিপোর্ট জমা হওয়ার পরে ধরেন 2 তারিখে থেকে 10 তারিখের লাস্ট টাইম, এর মধ্যে আমাকে এই সুরাহা করতেছি 133 অধ্যাদেশে। তো এখানে এটা হিউম্যানলি ইম্পসিবল, মানুষের পক্ষে এটা একেবারেই ইম্পসিবল। আমি ব্যক্তিগতভাবে পার্লামেন্টের সেক্রেটারি সাহেব নিজে, তারপরে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি প্লাস ল মিনিস্ট্রি, এই আর বিজি প্রেস, এরা এই 4-5টা দিন একদম নির্ঘুম রাত কাটিয়েছে, সত্যি কথা। তো এই রাত কাটিয়ে মোটামুটি আমরা সুরাহা একটা পর্যায়ে নিয়ে করেছি। বিতর্ক কাছে থাকবে, এটা বিতর্ক হোক। তো আমার ভালো লেগেছে আমার সকল এমপিদের মধ্যে একটা তীব্র তৃষ্ণা দেখেছি, আকাঙ্ক্ষা দেখেছি, শিখতে চায় এবং বলতে চায়। এই বলতে চাওয়াটা, শিখতে চাওয়াটা খুব পজিটিভলি আমি গ্রহণ করেছি এবং আমার খুব ভালো লেগেছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়িয়ে। এটাও তো একটা কঠিন কাজ, মানে যে সংসদীয় রীতিনীতি, আচার আচরণ, আমি ইনডেপথ লেখাপড়া বা নলেজের মধ্যে নাই গেলাম, প্রসিডিংস পড়ার মধ্যে এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি এটা বলতেছিলাম। সেটাও তো একটা কঠিন কাজ। সেটাও একটা কঠিন কাজ, যে আপনি একটা কথা বলবেন, কোন ভিত্তিতে কথা বলবেন, আপনি একটা নোটিশ দেবেন, কি ভিত্তিতে নোটিশ দেবেন। ইভেন সংসদ কক্ষে ঢোকা এবং বেরিয়ে যাবার তারও একটা রীতিনীতি আছে, তারও একটা কৌশল আছে, যে চেয়ারকে সম্মান, কোন শব্দ ব্যবহার করা যাবে, কোন শব্দ ব্যবহার, একটা ভোকাবুলারি আছে, নিজস্ব ভোকাবুলারি। এটা বেশ একটা কাজ। তারপর ধরেন অনেক সদস্যরা, একজন সদস্য দাঁড়ালো, বক্তৃতা দিতেছে, তার সামনে দিকে চলে যাচ্ছে, এটা যাওয়া যায় না, সেটা সে জানে না, তো সেটা তো তার কোনো দোষ নেই। স্পিকার উঠে দাঁড়ালে সকল সদস্যদের বসে যেতে হয়, এটা একটা রুলসই আছে, একটা মানে লেখাই আছে এরকম একটা 267। কিন্তু আমাদের এখন পর্যন্ত সেইটা ধাতস্থ হয়নি। যেমন ধরুন স্পিকার দাঁড়িয়েছেন, তা দাঁড়াবার পরে আমরা ট্রেজারি বেঞ্চ বসছি, কিন্তু অবশ্যই কেউই বসে নেয় বা বসার চেষ্টা করছে না, তারা জানতে পারে না, এটা তাদের কোনো দামি দোষ এখন বলবো না। তো সেই মিলিয়ে আমি দেখেছি। আরও একটা আশার কথা আপনাকে বলতে চাই, আপনার এই মাধ্যমে দেশবাসীকেও জানাতে চাই, যে আমাদের বিরোধী দলে বেশ কিছু সংখ্যক খুব লার্নেড মানুষ এসছে। বিশেষ করে বিরোধী দলের নেতা বেশ চৌকস এবং লার্নেড, শিখতে চান এবং তার কথার মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো শেখার তার তীব্র আকাঙ্ক্ষা আছে এবং সেই শেখাটা কাজে লাগাবারও তীব্র ইচ্ছা আছে। এটা বিরোধী দলের দেখে আমি খুব আশ্বস্ত বোধ করি। অনেকে বলে, অনেক সাংবাদিক অনেক প্রশ্ন করে, আপনার কেমন লাগছে বা কী করেন এই বিরোধী দল এরকম করে। আমি দেখেন, আমি 1 থেকে 100 পর্যন্ত লিখলাম, এর মধ্যে কোনো একটা অক্ষর তো ভুল হতেই পারে। আমার 100 পর্যন্ত লিখতে গিয়ে আমি যদি 5টা ভুল করি, সে কোনো ভুল নয়। আমি যদি 49টা 59টা ভুল করি, তাহলে সেটা ভুল। আপনি কটা ভুল করেছি? বিরোধী দল সব মিলিয়ে আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি। আরেকটা কথাও আছে যে আপনারা সংসদে বিতর্ক যাই করুন না কেন, সংসদ নেতার মধ্য থেকে একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে যে বিরোধী দল এবং সবাই মিলে আসলে সংসদটা যেন কথাটা একটু পরে বলতে চেয়েছিলাম, বলে ফেলছেন। তো এইখানে আমি অনেকগুলো মানুষ দেখেছি। বিরোধী দলের নেতার
প্রথম দিনের বক্তব্য রেখেছিলেন, একদম ফার্স্ট আমি কোট করেছি আমার বক্তৃতার মধ্যে। আমি বক্তৃতা শেষ করতে পারিনি, অর্ধেক করেছি, অর্ধেক করতে পারিনি। প্রথম দিনে তিনি কোট করেছেন যে গণতন্ত্রের সূর্যের মুখ দেখে নাই, আলো দেখে নাই, সামান্য কিছু সময়ের জন্য দেখেছে, তার জন্য আমরা বেনিফিট হয়েছি। যে কারণে বিরোধী দলের নেতার মুখ থেকে কখনো শুনবেন না যে আমরা শরিয়া আইন চালু করতে চাই, আমরা খেলাফত চালু করতে চাই। তিনি কিন্তু গণতান্ত্রিক মানসিকতার মানুষ। আর আমার নেতা তিনি একদম আহ্বান করেছেন লাস্ট বক্তৃতায়, প্রথম বক্তৃতায় বলেছেন আমরা একটা সমৃদ্ধশালী একটা গণতান্ত্রিক একটা মানব কল্যাণমুখী একটা রাষ্ট্র গঠন করতে চাই। এটা ছিল তার প্রথম দিনের প্রত্যাশা। শেষের দিনে তিনি আহ্বান করেছেন আপনাদের সকলের, মানে আহ্বানটা এইরকম একটা ক্লেরিয়ান কল একেবারে যাকে বলে অ্যাকচুয়ালি রিয়াল আহ্বান, যে এবং সাধারণত অপোজিশন থেকে মানে পজিশন থেকে সংসদ নেতা কখনো কোনো কালে আমি তো মানে 4টা সংসদে আছি, আমার এরকম দেখার সুযোগ হয় না একেবারে, যা আমি তারেক রহমান সাহেবের মধ্যে দেখেছি। বিরল এটা, এবং তার কোনো বিষয়েই কোনো ইয়ে নাই যে আমি একলা করব, আমি করে ফেলেছি, আমি হনুরে, এরকম কিছু না। নিরহংকারী মানুষ এবং অ্যাকোমোডেটিভ, ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করেন, সবাইকে নিয়ে ইনক্লুড করে চলতে চাচ্ছেন। এটা একটা বিরাট ঘটনা। এবং দেখেন উনি বিরোধী দলের নেতা বললেন যে আমরা তেলের ব্যাপারে ঐক্যমত, মানে আমরা একটা কমিটি করি। উনি হাউজের মধ্যে, যে এটাও কিন্তু একটা রেয়ার ঘটনা, হাউজের মধ্যে এই পাশের এমপিরা সাধারণত ওই পাশে যায় না হাউজ চলাকালীন সময়, এটা ফ্লোর ক্রসিং হয় আর কি। কিন্তু উনি আমাকে বললেন যে আপনি তো ওখানে যান, আমি যে বলবো কি, আমাকে নিজে নির্দেশ করলেন। তারপর যে অমিতকে নিয়ে যান, অমিতের সাথে কথা বলছি, ওনারা যে একটা কমিটি দিয়েছিলেন, এই যে জেস্টারটা আমার এত ভালো লাগছে যে হাউজে মানে সরকারি দলের নেতৃবৃন্দ, মানে আপনি তো গত 18 বছর দেখছেন শেখ হাসিনা কী করেছেন, স্লিপ দিয়ে পাঠাইতেন কীভাবে বেগম খালেদা জিয়াকে গালিগালাজ করা যায়, কী কথা বললে কে গালিগালাজ করতে পারবে, তার কাছে স্লিপ পাঠাইতেন। উল্টোটা একেবারে উল্টোটা তিনি বললেন যে ওনারা যে একটা প্রস্তাব দিয়েছিলেন সে ব্যাপারে ওনাদের কোনো কমিটি করতে চান কি না, যদি করেন তাহলে আমরা। তারপর উনি ইয়েস বলছেন, ইয়েস বলার পরে আমি সে বড় নেতা ইয়েস বলেছেন। উনি তখন পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমরা এরকম কমিটি করবো, মানে অমিতকে দিয়ে বলেন। তো আমরা, অমিত মানে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী আপনাদের, তো বললেন, ওনারাও তো 5টা নাম দিলেন। ফলটা হয়েছে কি দেখেন, আমরা ঐকমত্যের যে কত বড় দরকার, জাস্ট মেসেজ টু দ্য পিপল যে উই আর ইউনাইটেড, এই মেসেজটাই কিন্তু তেলের হাহাকারটা কমে গেল। তখনও কিন্তু তেলের ক্রাইসিস আছে আমাদের। এই গভর্নমেন্ট বসার পরে মানে যেদিন বসছে তার 2-3 দিন পরে, 4-5 দিন পরে দেন যুদ্ধটা শুরু হলো, একটা ক্রাইসিস নিয়ে শুরু হলো, এবং হিউজ ক্রাইসিস। আপনি গত রমজান মাসে ঈদটা দেখেন, ওই সময় তেলের দাম, মানে তেল তখন চুমকে 85টা দেশ একদিনে তেলের দাম বাড়িয়েছে যুদ্ধের পরের দিন, আমরা তেলের দাম বাড়ি না। এবং সেইটা তারিক সাহেব উনি বললেন যে দেখেন আমাদের 36,000 কোটি টাকা আমাদের যায় তখন, তারপরে প্রতিদিনই আবার 600 কোটি টাকা দেওয়া শুরু করে, 36,000 কোটি টাকা লস। তো উনি বললেন যে দেখেন দেশের মানুষে 30 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পালিয়েছেন, আবার 30 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে তিনি বসছেন, মানে এই দিয়া 14টা বাজেট করা সম্ভব, এরকম ডেফিসিট নিয়ে তিনি বসছেন। 30 লক্ষ কোটি টাকা দিয়ে 7টা বাজেট করা সম্ভব, দেবপ্রিয় বাবুর বক্তব্য। আর 30 লক্ষ কোটি টাকা ঋণ, এটা নিয়ে তিনি বসছেন। 60 লক্ষ কোটি টাকার একটা ঘাটতি মাথায় করে নিয়ে এক ভদ্রলোক বসছেন, বলে যে 60 লক্ষ কোটি টাকাই যদি মানুষ ক্যারি করতে পারে, তাহলে আমার কেন 50,000 কোটি টাকা মানুষ ক্যারি করতে পারবে না, মানে আমি গভর্নমেন্ট ক্যারি করতে পারবে না কেন, গভর্নমেন্ট ক্যারি করবে এটা। তো উনি আমার এই মানে এই যে একটা স্পিরিট আমার অসম্ভব ভালো লাগছে, পারুক অথবা না পারুক, আমি সেটাকে দেখি নাই, ইচ্ছাটাকে দেখেছি একেবারে লাল টকটকে একটা সূর্যের মতো, পথ করে উড়ার মতো একটা পতাকার মতন দেখেছি ইচ্ছাটা রিয়েলি এই দেশের একটা কল্যাণ করার ইচ্ছা, এই দেশে ভালো মানুষের দেখেন কতগুলো বিষয়। এর আপনি পার্লামেন্টে তো আগেও গেছেন, এখনও যাবেন, গিয়ে দেখবেন নর্মাল টেম্পারেচারের উপরে 1 ডিগ্রিও বাড়ায় না উনি, 25 উপরে বাড়ায় না, 24 কত করে না। নিজের রুমের লাইটটা নিজে সুইচ অন করেন, অফ করেন, তারপর আবার দেখে যায় সেন্সর লাইট লাগাইতে বলছেন, সেন্সর লাইট লাগাইছে, আসলে জ্বলবে না। ওনার রুমে আমি একদিন গেছি, এইখানে যেখানে সেক্রেটারি বসেন গেছি, পিছনে দিয়ে লাইট নেই। আমি বললাম যে কিন্তু অন্ধ, কেন ন্যাশনাল লাইট আছে না,
ন্যাচারাল লাইট, মানে একটা লাইট ওই পাশে জ্বালাবে সেটা বন্ধ। ঘটনা বলি, উনি হাউজে ওনাকে রিসিভ করছি, আমি নিয়ে গিয়ে রুমে দেখলাম লাইট অফ করা, লাইট ধরা, লাইট অন্ধকার, একটা ধরানো লাইট, খুবই অন্ধকার। তাই বলছি এতে কী পড়বে, কিন্তু অন্ধকার। তো ওই পাশে একটা লাইট ধরেছে, সেটা বেশ ফকফকে। এই যে ফকফকে লাইটটি, এটা অন্ধকার কেন? উপরে তাকাই দেখি কয়েকটা লাইট জ্বলে নেয়। এই কয়টা জ্বালাও দেখি, তো এই কয়টা জ্বললো, জ্বলার পর বললো ওই কয়টা বন্ধ করো। এটা 2-3 দিন আগে বলছে, লাস্ট ডে একদম। তা আমি বলছি কি, একটা মানুষের মানসিকতা মানে অ্যাকোমোডেট করে, এখানে গণতন্ত্র একটা অ্যাকোমোডেটের জায়গা, অ্যাকোমোডেশন। আমার মত থাকবে, আপনার মত থাকবে, ভিন্ন মতের পরে আমরা একটা জায়গায় মত ঐক্য হব, যে মতটা দিয়ে দেশ চলবে। উনি চান সেই প্রধান মানুষ, প্রধান ব্যক্তিকে এই একটা ইনক্লুসিভ হতে হবে। আমার মানে অতি, মানে আমি এটা ঠিক এই ভাষা দিয়ে বলবো না, আমার অনেক ভালো লেগেছে। আমি সাধারণত এইরকম মানসিকতার মানুষ দেখি না, মানে সাধারণত আমরা দেখা হয় না। তারপরে ধরুন ওনার মানে ব্যক্তি চরিত্র নিয়ে কথা বলে, সব মন্ত্রী তো আসি, ব্যক্তি ওনাকে নিয়ে কথা বলে, পরিবার নিয়ে নানান জাতীয় কথা বলে। উনি একদম ধীর স্থির এ ব্যাপারে, এবং এত ধীর স্থির, মানুষ সাধারণত উদ্বিগ্ন হয়, আমি উদ্বিগ্ন হই, সকল মানুষই উদ্বিগ্ন হয়। উনি খুব ধীর স্থির, যে ওনাদের বলতে দেন, বলুক, বলার পরে ওনারা নিজেরাই থামবে, আর নিজেরা থামবে। সেটা বোঝা যাচ্ছে যে কোনো প্রভোকেশনে পা দিচ্ছেন না তিনি। এবং লাস্ট বক্তৃতায় আপনি বিরোধী দলের নেতা বলেছেন যে আমাকেও এরকম, মানে তাকেও একেবারে উলঙ্গ করে ফেলছে, মানে বিভিন্ন পর্যায়ে নেতা বলেছেন। এর একটা বিহিত হওয়া দরকার, নেতার মধ্যে থেকেও কথা বলবে, বিরোধী দলের নেতার থেকে আছে। এই যে ফিলিংসের রিয়েলেশনটা, এইটি হলো ইনক্লুসিভ যে রিয়েলেশন। তখন উনি বলেছেন যে সন্ত্রাসী যারা এই যে মানে কি বলে, কি বট বাহিনী বললেন না, উনি বললেন, শব্দটা বললেন যে যারা এই জাতীয় কার্যক্রম করে তারা গণতন্ত্রের শত্রু, তারা মানে এই দেশে ভালো চায় না। অনলাইন টেররিস্টও বলতে পারেন এদেরকে, অনলাইন টেররিস্ট বলতে পারেন আপনি শব্দটা। টেররিস্ট আপনার হিন্দি উৎসাহিত ভালো হয়েছে। অনলাইন টেররিস্টরা যারা কিন্তু সমাজের তারা কল্যাণ চায় না, এরা উনি নিজে বলছেন, বিরোধী দলের নেতা এটা বলছেন। তাই সাহেবের এই ধৈর্য দেখার পরে আমরা যদি টিট করতাম তাহলে উনি টের দিতেন। আমরা টিট ফর ট্যাট আছে না, আমরা টিট করি না, উনিও ট্যাট দিচ্ছেন। এই যে জিনিসটা আমার ভালো লাগছে, এরকম 220 জনের মধ্যে যে আকুতি, আকাঙ্ক্ষা, ইচ্ছা, তার মধ্যে আর একটা বড় ইচ্ছা তাদের মধ্যে দেখেছি, প্রত্যেকেই তার এলাকার উন্নয়ন চান, প্রত্যেকেই। বহু মানুষ আছে গডলিকে গা ভাসিয়ে দেয়, বহু মানুষ ব্যবসা বাণিজ্য করতে চায়। নো, আই ডিডন্ট সি এনিওয়ান, একজন মানুষকে দেখি না। একটা বিষয়, এই আলোচনা, এই বিতর্ক আমরা অনেকদিন ধরে করছি যে আমাদের সংসদ সদস্যরা আসলে কতটা তাদের আইন প্রণয়নের সংসদীয় কার্যক্রমে মনোযোগ দেওয়া উচিত, আর কতটা তারা এলাকার উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকবেন, বা কতটা যেগুলো আসলে লোকাল গভর্নমেন্টস রিজলভ করতে পারে সেখানে তারা কতটা ইন্টারফেয়ার করবেন, এই বিতর্কটা কিন্তু আছে। এবং এই বিতর্কটার একটা টেকনিক্যাল কারণ আছে। টেকনিক্যাল কারণ হলো পৃথিবীর সব জায়গায় আমাদের দেশে একভাবে কাজ হচ্ছে না। পৃথিবীর সব জায়গায় আইন প্রণয়নের কাজটা আইন প্রণয়নের লোকেরাই করে। আবার ডেভেলপমেন্টের কাজের কনসেপ্টটা কিন্তু বাংলাদেশেই আছে। আমি আর কোনো দেশে আছে কিনা আমি জানি না, আমি ইন্ডিয়ায় থাকতে পারি, আমি অত ওয়েল কনভার্সেন্ট না। তো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ডেভেলপমেন্টটা এমপির হাত ধরেই হবে, এই বিশ্বাস করাতে পেরেছি আমরা। মানে দ্বিতীয় দেটো এটা মানে রং হইতে গেলেও এইটাই সত্য। এটা ভালো দিক না খারাপ দিক, সেটা মেম্বার অফ পার্লামেন্টের জন্য এটা ভালো দিক না। কিন্তু তারপরে অনুপায় হয়ে এটা বলতে হচ্ছে যে আমি ইলেকশন করতে গিয়ে কি বক্তৃতা দিই, আমার বক্তৃতা দিতে হবে কি, এই ব্রিজটার দায়িত্ব নিতে হবে, এই রাস্তাটার দায়িত্ব নিতে হবে, এই কালভার্টটার দায়িত্ব নিতে হবে, স্কুলটার দায়িত্ব নিতে হয়, মসজিদের দায়িত্ব নিতে হবে, মাদ্রাসার দায়িত্ব নিতে হবে, যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব নিতে হবে, মানুষের সমাজ বিকাশের দায়িত্ব নিতে হবে, সমাজের ফ্যাব্রিক্সটাকে বুনন করতে হবে, সে কাজটা আমার, আবার হারমোনিটা বিল্ড আপ করতে হবে, সে কাজটা আমার, গণ্ডগোল না হয় সে কাজটা। আপনার কাছে আমার প্রশ্ন যে এই জায়গায় এই পরিবর্তনটা আনবার চেষ্টা আপনারা এবার করবেন কি না? কারণ অনেক সময় অভিযোগ সেটা যে সংসদ সদস্যরাই আসলে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী হতে দিতে চায় না বাংলাদেশে। আমি মনে করি, যেহেতু প্রধানমন্ত্রীর কথা আপনি বললেন, সংসদ নেতার কথা, আপনি নিজেও সেটা মনে করেন যে আইন প্রণয়নটাই মুখ্য কাজ হওয়া উচিত। সো এই জায়গায় আপনারা একটু মনোযোগী হবেন কেন? নিশ্চয়ই তার কনস্টিটিউয়েন্সিতে তার এক ধরনের বিষয়টা আমি এইভাবে বলবো, কারণ আমি একটা শিশু যখন পৃথিবীতে আসে, আমি বাংলা ভাষায় যখন কথা বলি, আমার মা বাংলায় বলে, বাবা বাংলায় বলে। আমি আরবি দেশে জন্ম নিলে আরবি ভাষায় কথা বলতাম, আমি বিদেশে জন্ম নিলে ইংলিশ ভাষায় কথা বলতাম, আমি আমেরিকায় জন্ম নিলে ইংলিশ ভাষায় কথা বলতাম।
বিষয়টা হলো যে সেখানে এনভায়রনমেন্টে কি। আমার জন্ম যখন হয়েছে প্রথম এমপি হওয়ার পরে আমি দেখেছি ডেভেলপমেন্টটাই আমার মুখ্য কাজ। ডেভেলপমেন্টটা না হইলে মানুষ তো একেবারেই বিপদগ্রস্ত। আমাদের দেশে ব্যুরোক্রেসি সিস্টেমটা এইরকম এই পর্যায়ে আছে, আপনি কেউ না, আপনার এখানে কিছু নাই। আমাদের অ্যালোকেশন অফ ফান্ডস বা ডেভেলপমেন্টটা যে রেটে হওয়া দরকার সেই রেটে হয় না, মানে একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ দ্য মানি, যে সেটা হয় না, একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হলো এই যে এইখানে অ্যাডমিনিস্ট্রেশনে বা যারা ডেভেলপমেন্টের সাথে জড়িত এইসব লোকেরা, তারা এই পরিমাণে অপরাধ করে, সেটা একটা সীমাহীন অপরাধ। তা যদি একটা গল্প বলি, কোনো একটা সময় আমি একবার আমার বাড়িতে রাস্তা কেবল করতেছি, জাস্ট প্রথম রাস্তা বানাচ্ছি সাইবুর রহমান সাহেব অর্থমন্ত্রী, রাস্তা 10 কিলোমিটার কি 12 মিটার পিচ ঢালা করেছে। আমি তার কাছে আমার কাছে শিডিউল চাই, যে আমার কি একজনে বলছে শিডিউল দেখেন, শিডিউল দেখলে আমি শিডিউলের সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমি যদি কোনো কন্ট্রাক্টারি করি না কখনো। আমি বললাম আপনি শিডিউল দেন, সেই লোকটা আমার শিডিউল দেয় না। তো কোনো এক শীতের সকালে আমি বাড়িতে গেছি, আমি ওনাকে ডাকাইছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাকাবার পর বলো যে এবার বল ওই কন্ট্রাক্টারকে আমি সাথে করে নিয়ে গেছি যে শিডিউল কী জিনিস আমার দেখাবা। তো শিডিউল আনলো, শিডিউলে আছে 3/4 পাথর দিতে হবে রাস্তায়। তো এক একটা পাথর মানে আধা কেজি 1 কেজি ওজন এক একটা পাথর দিছে, এবং কয়েকটা পাথর দিছে রাস্তার মাঝখানে। অথচ সেখানে কতটা পাথর থাকবে, কতটুকু বালি থাকবে, কতটুকু ম্যাকাডাম থাকবে, নিচে যাবে, এইসব সব লেখা আছে। আমি বললাম যে আচ্ছা 1 স্কোয়ার ফিট করেন দিয়ে আমার বাড়ির সামনে একেবারে। তো করাবার পরে দেখা গেল যা ছিল তার কিছুই নেই, একেবারে কিছুই নেই, নাথিং। এত বড় বড় পাথর দিয়ে রাখছে। তা আমি মনে করলাম হয়তো একটা হইতে পারে। আমি 5-6টা গর্ত করালাম, এই ধরেন 50 ফিটের মধ্যে, যে এইখানে দেখেন নিয়ে এসে খুঁজে ওইরকম বড় বড় পাথর। তাই আমি বললাম এই পাথর দিচ্ছেন কেন পাথর দিছে, এটা তো জবাব ওনার কাছে নাই। আমি বললাম যে এই রাস্তার কাজ হবে না, রাস্তা বন্ধ করাইলাম। রাস্তা বন্ধ করাইয়া এই পাথর নিয়ে, ওনার যেহেতু জবাব নেই, পাথর নিয়ে সুপার ইঞ্জিনিয়ার বসে, হি ইজ সাপোর্টিং। আয়রনিটা হলো সে সাপোর্ট করে এটাকে, সেই বড় পাথরকে সাপোর্ট করে। আমি অবাক হয়ে গেলাম যে আমি যে এই যে করে রাস্তাটা, এরকম রাস্তার ইঞ্জিনিয়ারের কাজটা কি, এই কাজটা কি উনি তো দেখেন নাই। হাউবার উনি যখন সাপোর্ট করার পর আমি হ্যাভ গন ব্যাক টু অ্যাগিন মাই মানে এরিয়ায় যাই বলছি যে এই রাস্তা চাষ করে উঠে দেবে, ওই কলে লাঙ্গল, মানে লাঙ্গল দিয়ে উঠো, 10 কিলোমিটার কি 12 কিলোমিটার করছে, সবটাই চাষ করে উঠেছি। এই চাষ করে উঠবার পরে আমার যে খুব সুখকর খবর তা না, সেই পাথর নিয়ে আমি আসছি ঢাকায়। আইসে দেখি অদূত সাহেব নামে এক ভদ্রলোক, চিফ ইঞ্জিনিয়ার, তার জন্য করছি, নাম বলা উচিত না। তো তার সাথে পাথর দেখাইলাম। তো তারে অদূত সাহেবের সম্পর্কে আমার একটা বাজে ধারণা আছে আগে থেকে। এই রাস্তাটারই যখন মাটির কাজ করি, তখন তার সাথে আমার দেখা হয়েছিল পটুয়াখালীতে। হি ওয়াজ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তখন পটুয়াখালী, আমার বর্মনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল না। যাই হোক, সেটা হইতে অনেক ঝামেলা গেছে। ওনাকে দেখার পরে আই কেম ব্যাক। আমি এটা দেখি, আমি সাইবুর রহমান সাহেবের কাছে নিয়ে গেলাম যে স্যার এই টাকা কষ্ট করে দেওয়ার পরে এই হলো পরিস্থিতি। সাইবুর রহমান সাহেব পার্লামেন্টে বক্তৃতা দিলেন এইটার ব্যাপারে, পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন যে এই আমাদের ডেভেলপমেন্টের টাকা সব খাই ফেলাইতেছে। এই যে বক্তৃতা দেওয়ার পরে যে আমরা সারাতে পারছি তা তো না। এই মেগা প্রজেক্টে টাকা চুরি করে কারা, এই ফাঁকফুকর তৈরি করে কারা, বিল্ডিংটা বানায় কি? আপনার ডেভেলপমেন্টের কাজের টাকাটাই হলো তো ম্যাক্সিমাম টাকা, মূল টাকাটা। আপনি পানি উন্নয়ন বোর্ডের কথা বলেন, আপনি জিও ব্যাগ ফেলাবার কথা বলেন, আপনি ওয়াবদার কথা বলেন, কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন কথা বলেন, এই সাতপাত যেটাই বলেন না কেন, সব জায়গায় টাকা। এবং সেই টাকাটা আমাদের আমি মনে করি এখন যে কাজটা এখন আমাদের খুব প্রায়োরিটি, সেটা হলো এই ব্যাপারে এক্সপার্ট লোক দরকার পার্লামেন্টে, অথবা পার্লামেন্টে এটা সিরিয়াসলি দেখবে, দুদক দেখে এটা সারতে পারে না, কোন জায়গা দেখবে, দুদক কয়টা জায়গা দেখবে। আমার এলাকায় এক ধরনের, আপনার এলাকায় এক ধরনের, আরেক ধরনের, সব জায়গায় একরকম আছে। এই চুরিটা ফিরাতে পারলে আমি মনে করি বাংলাদেশ একটা স্বর্ণের দেশ হতে পারে। স্বর্ণের মানে ইঞ্জিনিয়ার পর্যন্ত যদি একত্র হয়। এই জায়গাটা তো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলো অনেক স্ট্যান্ডিং কমিটি করতে পারে না। আমি একবার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে একটা প্রস্তাব আনলাম। আমি মাস এডুকেশন আমি ছিলাম একবার মেম্বার, তখন আমি আবার আইটি মানে মিনিস্ট্রি চেয়ারম্যান। তো তখন আমি বললাম যে আচ্ছা যে প্রজেক্টগুলো করে আমরা প্রজেক্টগুলো ইভ্যালুয়েট করতে পারি না, এই প্রজেক্টগুলো কী পরিমাণ কষ্ট হতে পারে এটা ইভ্যালুয়েট করি না কেন? 2 নম্বর হলো এই প্রজেক্টটা রিয়েলি কাজ হলো কি না। 2টা কাজ করে, একটা প্রজেক্ট নিল, একটা যে এই গ্লাসটা আমি বানাবো, এইটা হলো ধরেন 20 টাকায় নিলাম, প্রথমে নিলাম বেশি টাকায়। আচ্ছা টেকনিক্যালি আমি সাউন্ড কিনে সেটা না দেখার আগে ফাইন্যান্সিয়ালি আমি সাউন্ড কিনে বা এটাও দেখে কোনটা না দেখে আমি পার্সোনালি মানে তাদের ফেভারেবল লোক আমাকে কাজ দিবে বা এক্সকে কাজ দিবে, এক্সকে কাজ দিয়ে দিল। সে এক্স কি কোনোভাবে টেকনিক্যালি সাউন্ড কিনে তা সম্ভব কিনা সেটা খুঁজে দেখে নেই।
আচ্ছা, না দেখার পরে তাকে এই কাজের কি 2বার কাজ হয়েছে। কী কাজ হয়েছে? প্রথম হলো কাজ ডিলে করে, যে কাজ 3 মাসে করার কথা বা 1 বছরে করার কথা সেটা 3 বছর নিয়ে যায়। 3 বছর নেওয়ার পরে এটা একটা খুব সঙ্গত কারণে অনেক যুক্তি দিয়ে তারা একটা দাঁড়া করায়, এটা একটা এনহ্যান্সড ফান্ড লাগবে, আদারওয়াইজ এটা করা সম্ভব না। আপনাদের পার্লামেন্টেও দেখেছেন প্রথম দিনে আমাদের কোনো সাউন্ড ছিল না, এখন যেটা সাউন্ড আছে ইজ ভেরি পুয়ার সাউন্ড, এটা কোনো সাউন্ডই না। তো পার্লামেন্টের মতন একটা জায়গায় যেখানে সাউন্ড হলো মেইন কাজ, ইট ইজ বাংলাদেশ। 2টা গ্যালারি, ইট ইজ বাংলাদেশ। 2টা গ্যালারি, ইট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। 2টা গ্যালারি, ইট ইজ দ্য গভর্নেন্স। 2টা গ্যালারি, ইট ইজ দ্য ডেমোক্রেসি। এইরকম একটা জায়গায় হোল বাংলাদেশ ইজ সিটিং দেয়ার, সেইখানে সাউন্ড নাই। হাজার লক্ষ হাজার কোটি টাকা আমরা খরচ করি, বাট এইখানে সাউন্ড নেই। এই সাউন্ড খুঁজতে গিয়া যে ভয়াবহ পেয়েছি তার দুই একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাকে। আলু পটলের দোকানদার এই সাউন্ডের কাজ পেয়েছে। আলু পটলের দোকানদার এই সাউন্ডের কাজ করেছে। যে সাউন্ড যেদিন করেছে আমার এখানে পার্লামেন্টে, তার 15 দিনের মাথায় সাউন্ড ডিসরাপ্টেড হয়েছে। দ্যাট কোম্পানি হ্যাজ গিভেন দ্য ইনফরমেশন দ্যাট দে হ্যাভ অলরেডি গন আউট ফ্রম দ্য প্রোডাকশন, দে আর নো মোর ইন দেয়ার প্রোডাকশন, এটা জানা দিয়েছে। সেই কোম্পানি আপনি মানলেন না, এই তো টেকনিক্যালি প্রথমেই গণ্ডগোল করেছে। 15 দিন 4 বার তার সাউন্ড ডিসরাপ্টেড হয়েছে ওই গভর্নমেন্টের সময়, যখন পার্লামেন্ট চলে না যেরকম সময়, ছোটোখাটো ডিসরাপ্টেড হওয়ার পরে তারপর ওইখানে বাইরের কোনো লোক এই কাজটা করবে, মানে ইনসাইডের না, বাইরের কোনো। পার্লামেন্টের সাউন্ড সিস্টেম, পার্লামেন্টের লোক নেই, সামবডি রেসপন্সিবল তার এইটা কারণ না, সে বাইরে থেকে এসে সেইটাকে কাজ করবে, সাপোর্ট দেবে। সে করতো কি, এই তারটা এইরকম সোজা আছে, এইটা এরকম ব্যাখ্যা করে দিল, আর কাজ হয় না। স্যার এরকম বিরাট অসুবিধা হয়েছে, 20 লাখ টাকা এরকম করে টাকা নিচ্ছে। এটা একটা বিরাট। আপনি হেডফোন দেখছেন না, 50 গ্রামের হেডফোন দেবে মাথায়, 350 গ্রামের হেডফোন দিয়েছে। আচ্ছা, ওকে ফাইন। তারপরে এই মেশিন আসার কথা যেটা ইউকে মানে ইউরোপ অথবা আমেরিকান স্ট্যান্ডার্ড আনছে চায়না থেকে। আমি চায়নাকে দূর বলি না, চায়না ভালো কোয়ালিটি আনলো, তাও তো কথা ছিল, এটা আনছে। এই সাউন্ড সিস্টেমটা খুঁজতে গিয়ে দেখেছি যে কনস্ট্রাকশন কাজে অভিজ্ঞতা আছে এমন লোক সাউন্ড সিস্টেমের কাজ করবে। এইটা হলো পিডব্লিউডি টেন্ডারের এই সাউন্ডটা যখন আসছে রিসিভ করে রাখবে, তো এইটা এই এক। তারপর যখন টেন্ডার কল করেছে, টেন্ডারে কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা সম্পন্ন, ইতিহাসে বিশেষজ্ঞ হইলে আপনি অপারেশন করতে পারবেন, ব্যাপারটা এইরকম হয়েছে যে আপনি ডাক্তারি করতে পারবেন। তো সেইটা হওয়ার পরে তারপর তো সাউন্ড দিয়েছে, এটা অ্যাবসলিউটলি একটা গাঁজাখুরি কার্যক্রম হয়েছে, গাঁজাখুরিও না তার চেয়েও খারাপ হয়েছে। সেই সাউন্ডটা যখন ডিসরাপ্টেড হলো, মানে 1/11 হলো, মানে কি বলে এই যে 5ই আগস্টের পরে ওখানে লোকজন ঠুকে এটা মানে অনেকটা মানে করছে, ভাঙছে চুরছে, নষ্ট করছে, কিছু আগুন দিয়েছে, হওয়ার পরে তখন থেকে বলা হয়েছে এটা সাউন্ড সিস্টেমটা মানে নতুন করার জন্য, নতুন করে বসাবার জন্য এই সাউন্ড সিস্টেম হবে না। তারা সামবডি টোল যে এটা রিপেয়ার করলে হবে, সে কাজ করে। তো রিপেয়ারের নাম বলে সেখানে আলু পটলের দোকানদার আমানত নাম কি জানো, সেই কম্পিটিশন দিয়েছে। 2জন কম্পিটিটর, কিন্তু 2জন টেন্ডার দিয়েছে। একজন হলো এই লোক হলো যে লোক অরিজিনালি এই সাউন্ড কোম্পানি সাপ্লাই দিয়েছে, সেই তার রিপ্রেজেন্টেটিভ এখানে কাজ করে একজন। আরেকজন হচ্ছে আলুর দোকানদার, আলু পটল টটল আছে, মুদি দোকানদার দিয়েছে। এবং এই লোকের থেকে এই লোকের ডিফারেন্স হলো 20 লাখ টাকা। 4 কোটি টাকার টেন্ডার, 3,80,00,000 টাকা দিয়েছে একজনে, আরেকজন দিয়েছে 3,04 কোটি। এই ডিফারেন্স হয়েছে 20 লাখ টাকার ডিফারেন্স। কী হয়েছে দেখেন, এই লোকটা কাজ পেয়েছে, আলু পটলের দোকানদার কাজ পেয়েছে, কাজ পাইয়া সেই কাজটা আবার করতে দিচ্ছে এই লোকরে, ওই কম্পিউটার। আচ্ছা, এটা আছে বর্তমানে, এইটা আছে। কম্পিউটার তো ন্যাচারালি 2টা কাজ হতে পারে। একটা হলো তুমি, আচ্ছা তুমি আমি কাজ পাই না, তোমার এই কাজ করবো না। আর 2 নম্বর হলো কী দেশে এটা বুঝে কেউ নেয় নাই। সাপ্লাই যখন হয়েছে তখন বসছে, তখনও কেউ বুঝে রাখে নাই এই জিনিসটা, সেটাও কিন্তু রিপোর্টে আসছে, কেউ বুঝে রাখে নাই। আচ্ছা, এখন এই লোকরা এখন এই সাউন্ড সিস্টেমটা কন্ট্রোল করে বাইরে থেকে 4 জন লোক আসে, তারা এইটার জিম্মেদারি, এইটা ঠিক আছে কিনা ঠিক আছে দিতে সব। এখন পার্লামেন্টের সাউন্ড সিস্টেম, সেইটা আলু পটলের দোকানদারে কাজ করছে এই দেশে, এবং সেটা মেনে নিয়েছে আমাদের দেশে আমলারা, যারা বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করেছে, যারা সচিব হয়েছেন, যারা টেকনিক্যাল নয়। আচ্ছা, দেখি সাউন্ড গেল, আমি যে থার্সডে, ইট ওয়াজ দ্য থার্সডে, ফ্রাইডে আমি 8টার সময় গেছি, রাতে তখন ঘুমাই না সাউন্ডের কারণে, দুশ্চিন্তাগ্রস্ত যে সাউন্ডের ব্যবস্থা। পরের দিন সকালে গেছি, যাই সবাই ডাকলাম,
যে মেইন ম্যান এটা রেসপন্সিবল সে ঢাকার বাইরে গেছে, সে ঢাকার বাইরে। তাই আমি বললাম তাহলে ডাকেন। আমি 12টা মন থাকি, শুক্রবার দিন নামাজ পড়বো, 12টা মন থাকি, এই 12টার মধ্যে হি কোন টার্নটা হি ডিডন্ট কেম। তারপরে আমি তার একদিন জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি ঘুম আসলেন কেন রাত্রে, ঢাকার বাইরে গেলেন কেন? এই সাউন্ড নাই পার্লামেন্টে, প্রাইম মিনিস্টার ইজ সিটিং হিয়ার, অল দ্য মিনিস্টার সিটিং হিয়ার, অপোজিশন লিডার্স আর সিটিং হিয়ার, আপনার এখানে পার্লামেন্টে আপনি ঘুম হলো কেন রাত্রে? দিস বিগ কোশ্চেন ফ্রম মি টু হিম। ক্রিমিনাল অফেন্স ইন ওয়ান আমরা আপনি ঘুমালেন কেমনে রাত্রে? সেটা এখন হাসে কথা বলে, এখনো আছে হিস্ট্রি দিয়ে। তো আমি বললাম তারপরের দিন তারা পাইনি, তারপরে তার একটা গরজ থাকতে হবে না, তা গরজই নেই, গরজবিহীন টোটালি মানুষ। তারপর আমি খুঁজে খুঁজে বের করলাম, ভলিউম চাইছিল সেটা কমে। তো এইখানে এই সিস্টেমে এইরকম কাজ করে। এখানে ব্যুরোক্রেসিতে যদি আমি বলবো না, অনেক মানুষের ঘর থেকে 300 কোটি 400 কোটি 200 কোটি এরকম টাকা পাওয়া গেছে। আপনি ভেরি আনফর্চুনেটলি, আমি কারো এর কোনো দোষ না, কারণ আমি বলতে চাই না, সিস্টেমটাকে করাপ্ট করে ফেলেছে। এবং সিস্টেমটাকে যদি উপর থেকে না চান আপনি, যে আমি উপর থেকে সিস্টেমটা করাপ্ট হয়ে থাকলে নিচে সবাই পেরিফেরিতে সব যায় সিস্টেম, জমি আপনি কী যেন নামজারি করবে, টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে তার কোনো কারণ নেই, টাকা দিতে হবে। আমি ইউনুস সাহেবের কাছে সালাম দিলে টাকা দিতে হবে, ওয়ালাইকুম আসসালাম বললেও টাকা দিতে হবে। ব্যাপারটা এইরকম জায়গায় নিয়ে দাঁড়া করেছে। ফলে হয়েছে কি, মানুষের পরিস্থিতি ভয়াবহ খারাপ হয়েছে। এবং আমলা বাহিনী সবসময় চায় এখানে ডেমোক্রেসি বিল্ড আপ না হোক, এখানে পিপলস রিপ্রেজেন্টেশনটা প্রপারলি না হোক, এবং পিপলস রিপ্রেজেন্টেটিভ যারা তার প্রপারলি কাজ না করতে পারুক। এটার জন্য যা করণীয় তা তারা। আমার আসলে আপনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ভবিষ্যতের জন্য বাকিটা রেখে কিছু আলাপ করার চেষ্টা করি। যে আমরা এই যে আমলাতন্ত্রের কথা বলছি, রাজনীতিবিদদের কথা বলছি, আইনের কথাও যদি বলি, বাংলাদেশে অনেক ভালো ভালো আইন আছে, যদিও অধিকাংশ আইনই সেই ব্রিটিশ আমলের আইন, কিন্তু ভালো শাসন পাওয়াটা খুবই এবং দুর্লভ আর কি। আমাদের রাজনীতিকরা অধিকাংশ সময় আমরা দেখি বিরোধী দলে থাকলে তারা খুব সুন্দর সুন্দর কথা বলেন, স্বচ্ছা গণতান্ত্রিক, এমনকি গণতন্ত্রের জন্য জীবন দিতেও প্রস্তুত। নেতারা না দিলেও কর্মীরা তো প্রচুর জীবন দিয়েছে, বাংলাদেশের ইতিহাস বলে। কিন্তু ক্ষমতায় গিয়ে আসলে প্রায় সবাই অতীতে দেখা গেছে যে গণতন্ত্রটাকে আসলে সেই অর্থে মাথায় রাখেন না। দুইটা বিষয় আছে। একটা বিষয় হলো প্রশাসন, মানে আইনের শাসন। আইনের শাসন হলেই কিন্তু কাজ হবে না। অ্যাকচুয়ালি একটা মানুষের ন্যায় বিচার পেতে হবে। আইনের শাসন আছে, বেগম খালেদাকে জেল দেয়নি এই দেশে, আইনের শাসন ছিল। তারেক রহমান সাহেব তো, এই যে আপনি সিস্টেমের কথা, আইন তো আইনের মতো চলেনি। আমি বললাম যে তারেক রহমান সাহেব যখন খালাস দেওয়ার পরে তাকে আইনে 10 বছর জেল দেয়নি হাইকোর্ট, তখন তো আইনই ছিল, আইন দিয়েই তো দিছে। কাজে একটা মানুষের ন্যায় বিচার পাওয়াটা খুব জরুরি। এখানে আমি মনে করি ন্যায় বিচার, আইনের যা কিছু বললে কেন তার সাথে ন্যায় বিচারটা সংযোগ থাকতে হবে। তাই ন্যায় বিচারটা পাওয়ার জন্য যে এরকম আমাদের যে স্তম্ভগুলো দরকার, আপনার যে স্তম্ভগুলো, সকল স্তম্ভ ভেঙেছে। দেখেন ইলেকশন কমিশন নাই, ইলেকশন কমিশনে 254 জন 154 জন ইলেকশন ছাড়াই পাস করে দেশে, রাতের বেলা ভোট হয়। চিফ ইলেকশন কমিশনার বলে হ্যাঁ এরকম না, এরকম করলে তাহলে রাতের বেলা ভোট হইতো না। এসব কথা ইলেকশন কমিশনার নুরুদ্দিন বলেছে তার বক্তৃতার মধ্যে, এবং আমি বিশ্বাস করি, আমার ধারণা হয়েছে যার কাজে আমি বলি কি, এই আইনের শাসন করার জন্য যে স্তম্ভগুলো, ডেমোক্রেটিক স্তম্ভগুলো সবই ভেঙেছে। ইলেকশন কমিশন ভাঙছে, পার্লামেন্ট শেষ করেছে, পুলিশ শেষ করেছে, আইনি বিচার বিভাগ শেষ করেছে, এগুলো শেষ হয়ে আসছে। কাজে এগুলা আপনি যদি রিয়েলি আপনি দেখেন, এরদোয়ান একবারে এক স্ট্রোকে, কলমে এক স্ট্রোকে 4000 তার বিচারককে বাতিল করে দিয়েছেন, 4000 প্লাস। তো আমরা তো তা করিনি, আমরা এখানে কোনোটাই করিনি। আমরা অ্যাকচুয়ালি যা শাসন ছিল সেটি আমরা ইনহেরিট করতেছি। কিন্তু ডিফারেন্সটা হলো এইখানের মধ্যে, ডিফারেন্সটা হলো তারেক সাহেবের আন্তরিকভাবে একটা চেষ্টা আছে। যেমন ম্যানিফেস্টো যা বলেছেন, ফার্মার্স কার্ডের কথা বলেছেন, কৃষক কার্ডের কথা বলেছেন, তাও করার চেষ্টা করছেন। কৃষকের ঋণের 10,000 টাকা মতো মুখ করছেন। প্রথম মিটিংয়ে, প্রথম এজেন্ডা ইট ওয়াজ ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে তিনি কৃষকদের সার জীবনে দেওয়ার ব্যবস্থা করছেন, বীজ, তারপর ইনসেক্টিসাইড। আপনি দেখেন ফ্যামিলি কার্ড করেছেন, ইমাম মজলুমদের টাকা দিয়েছেন, 20,000 কিলোমিটার খাল কাটার কাজ শুরু করেছেন, বনায়ন শুরু করেছেন। এই জাতীয় কার্যক্রম যেগুলো আমাদের ইম্প্যাক্ট হবে, সোশ্যাল ইম্প্যাক্ট, অ্যাট দ্য সেম টাইম মানুষ যাতে বেনিফিটেড হয়, সোশ্যালি বেনিফিট হয়। কোনো আইনই, আপনাকে একটা কথা বলি, কোনো আইন আমার এখানে কাজে লাগবে না। আমি একটা মানুষ যে কোনো সময় চোর হয়ে যেতে পারি,
যে কোনো সময় ডাকাইতে হতে পারে একটা মানুষ, হতে পারে কখন, যখন সে আর কোনো পথ থাকে না, যখন সে দেখে যে কোনো আর রাস্তা নেই, তখন গ্রামের একটা সাধারণ মানুষ খারাপের দিকে যায়। কিন্তু যারা এই গ্রামের মানুষ খারাপের দিকে যাওয়ার জন্য দায়ী, সেই মানুষগুলো কিন্তু এই আমরা যারা সমাজ চালাই, আইন করি, আর যারা আইন বাস্তবায়ন করে। একজন আমি শুনতে পাই যে অমুকজন ট্রান্সফার হয়েছে 5 কোটি টাকা খরচ করতে চায়, 3 কোটি টাকা খরচ করতে চায়, 10 কোটি টাকা খরচ করতে চায়। টাকাটা কোথার থেকে আসে? এরকম একটা জায়গায় বসে কোথা থেকে টাকাটা কেন কোত্থেকে আসে এবং কেন খরচ কেন খরচ করবে? তার যদি এই টাকা ইনভেস্ট করার পরে যদি লাভ না হয় আরও বেশি, তাহলে তো সে চাইবে না। এই যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিকে উত্তরণের জন্য তার হিসাবে ভেরি সিরিয়াস ইন দ্যাট সেন্স। তিনি আইনমন্ত্রী, আমার পাশেই আইনমন্ত্রী বসেন, পাশেই স্বরাষ্ট্রমন্ত্রী বসেন আমার, কারণ আমি একটা মাঝখানে আছি, আমরা কাছেই আছি। উনি যেসব ইনস্ট্রাকশন দেয় সেগুলো আমার শোনার সুযোগ হয়েছে। সাধারণত এরকম কেউ সুযোগ হয় না, আমার অনেক সুযোগ হয়েছে। প্রত্যেকটা ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস। দেখেন চট্টগ্রামে পানি স্ট্যাগনেন্ট হয়ে গেছে। একজন আমাদের সাইদ আল নোমান কথাটা তুললেন পার্লামেন্টে, প্রাইম মিনিস্টার ওখানে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিলেন, যেটা বক্তৃতার কথা না। 71 বিজে কোনো বিজিতে আসে নাই, ওনার বক্তৃতার কথা না। দিস দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক যে প্রাইম মিনিস্টার রেসপন্স করেছে, এবং উনি বলেছেন যে আচ্ছা এটা তো হয়তো ধরেন টেম্পোরারি হইতে পারে, আচ্ছা আমরা এটা সম্ভবত সকল কিছু দেখে যাতে স্ট্যাগনেন্সিটা না থাকে এবং ক্লগ হয়ে গেছে সেটা না হয় সেরকম একটা ব্যবস্থা করি। উনি কিন্তু আমরা কেউই জানি না, উনি কিন্তু সেই দিন বিকেলে শাহ আলম সাহেব, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, শাহ আলম সরকার, ওনাকে পাঠাই দিয়েছেন, মীর শাহ আলম ওনাকে পাঠাইলেন। পরের দিন আবার উনি হি কেম ব্যাক উইথ দ্য রিপোর্ট, এবং ওখানে লোকরা লাগাই দিয়েছে, 16 জনের একটা কমিটি করে দিয়ে লাগাই দিয়ে আসছেন যাতে পানিটা নিয়ে আসেন। এবং এই কাজটা যে দ্রুততার সাথে করেছে, আচ্ছা সেই কাজটা করে এনে আবার উনি পার্লামেন্টে 320 এস্টিমেট দিলেন পরের দিনই, একদম জাস্ট ফলোয়িং ডে। এটি একটা বিরল ঘটনা, এটা আমার দেখা সুযোগ হয়েছে। হাওরে পানিতে ডুবে যাচ্ছে, ধান বড় ধান, এখন ওই মানুষ মারাও গেছে, মানে শোকে কষ্টে। উনি এই ঘটনাটা পার্লামেন্টে উত্থাপন করলেন। আমাদের নেত্রকোনার এক ছেলে, আর নামটা আমি ভুলে গেছি, এটা আমি উঠাতে সাহায্য করেছি, আপনি যে বলো আর ইয়েতে সেই কথা বলা, ওই কথা না বলা, তাছাড়া উনি তো ইনফরমেশন ইজ গেটিং ইনফরমেশন। উনি কিন্তু সাথে সাথে বললেন কি, ডিসিশন দিলেন, কিন্তু দুর্যোগ প্রধানমন্ত্রীকে ডাকলেন, ডাইকে বললেন যে আপনি এই মাসে 10,000 টাকা দেবেন, পরের মাসে 10,000, পরের মাসে 10,000, 3,000 একটা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য এই টাকাটা দেবেন, প্লাস ত্রাণ পাঠাবার জন্য বললেন, প্লাস ডিসির কাছে এক্সট্রা টাকা দিয়ে দেওয়ার জন্য বলেন, যে ডিসির কাছে টাকা একটা থোক বন্ধ থাকুক জানে কেউ। এই যে একটা রেসপন্স করা, এটা তো একটা বিরাট ঘটনা আমি মনে করি, আমার দৃষ্টিতে আমার মনে করি এরকম। তাই কাজেই আমরা ওনার যে শুরুটা অনেক ভালো, সেই শুরুটা যদি কন্টিনিউ করেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি সহযোগিতা করে এবং বিরোধী দল যদি অপপ্রচার না করে, এবং এই যে কী যেন বলে, এই যে যারা সন্ত্রাস তথ্য সন্ত্রাস বা সোশ্যাল মিডিয়াতে যদি দস্যুতা না করে, তারা যদি টেরোরিজম না করে, তা আমি মনে করি বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার বোধহয় সুযোগ এসেছে। এবার জনগণ সেই ম্যান্ডেট আপনাদেরকে দিয়েছে, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে ম্যান্ডেটের পরেও একটা ঝামেলা থাকে কি শোনেন, আমি যত ভালো কথা বলি না কেন, খালা তোমার গায়ের থেকে তো কাঁঠালের গন্ধ আসে, কাঁঠালের গন্ধ আসলে কী হবে, খালু তো পছন্দ করে না। সেটাই আমি বলছি যে, এবং এর আগেও আপনারা 2/3 আসন নিয়ে সংসদে এসেছেন, কিন্তু আগে আপনাদের প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, এবং এবার মোটামুটি এবার হচ্ছে জামায়াতে ইসলামী, এবং জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকে বিএনপি এবং জামাত অনেকটা ফাঁকা মাঠেই পেয়েছে বলা যেতে পারে, ফাঁকা মাঠ। আপনি তো এগ্রি করেন? না, আমি এগ্রি করি না। ওকে, এটা তো মাঠ তো ফাঁকা না, ভ্যাকুয়াম হবে না, কিছু বাতাস এসে পূরণ করবে। কোশ্চেন হলো মাঠটা, কিন্তু বাংলাদেশের পলিটিক্সে তো আমরা এভাবেই দেখছি, আওয়ামী লীগ এবং বিএনপি যেই নির্বাচনে নেই সেই নির্বাচন আসলে নির্বাচন হয় না। এখন আমরা নির্বাচন করছি, উই ফট সিরিয়াসলি টু ইচ আদার, ডেমোক্রেসি বিল্ড আপ করার জন্য আমরা যুদ্ধ করেছি। যুদ্ধ করার পরে বিরোধী দলের নেতা বলেছেন আমরা ভালো কাজে সমর্থন করবো, আমরা বলি সেইটাই করেন, মন্দ কাজে আপনার সমালোচনা করেন সেটাই করেন। এই দুটো কাজ করলে 80% আপনার ভালো পক্ষে বলতে হবে, আর 20% বিপক্ষে। 20% আপনি বিপক্ষে বলবেন না, তাহলে আপনি কেন অপোজিশন? এটা আমি চাই, বিতর্ক হোক, আলোচনা হোক, এটা পার্লামেন্টই হোক, সকল সমস্যা পার্লামেন্টে আমরা আনতে চাই। আমাদের বিরোধী দলের নেতা কেউ আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেছেন আগামী সেশনে আমরা বিদ্যুৎ ব্যাপার নিয়ে আলোচনা করবো, আমরা একটা কনসেন্সাসে পৌঁছতে চাই। আগামী সেশনে আমরা
এই যে দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা, একটা কনসেনসাস বসতে, এই যে এবং আগামী সেশন তো আগামী বাজেট সেশন এই মাত্র কয়েকদিন পরেই হবে, এই 1 মাস পরে, 1 মাসে 2-3 দিন চলে গেছে অলরেডি। আরেকটা যেটা আপনি শুরুতেই বলছিলেন যে 240 জনের মতো, 98 জনের মধ্যে বোধহয় 220 জন প্রথমবারের মতো সংশোধিত। সো মানুষ হয়তো প্রথমবার সবাই সহানুভূতির সঙ্গে দেখবে তাদের পারফরমেন্স, কিন্তু খুব বেশি দিন যে সেটা দেখবে সেটাও বলা যাবে না। সরকার বিরোধী দল উভয়কেই মনে রাখা দরকার যে 2-4 জন দক্ষ পার্লামেন্টারি নিয়ে তো আসলে এই 350 জনের পার্লামেন্ট চলবে না, এবং 18 কোটি মানুষের সমস্যার সমাধান হতে পারে না। সো সবাইকে কম বেশি ভূমিকা রাখতে হবে। এই জায়গাটাতে আসলে কি করছেন আপনারা? আমি সবাই ভূমিকা রাখবে কি এরকমের একটা দুইটা সেশন আমাদের এরকম যাবে। তবে একটা জিনিস বোধহয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আগে মানুষ অবসর পেলে ফেসবুক দেখতো বা ইউটিউব, এখন কিন্তু পার্লামেন্ট দেখে। পার্লামেন্ট কিন্তু সেরকম একটা জায়গায় গেছে। এইটাকে ধারণ করা, এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু পার্লামেন্টারিয়ানদের। এবং সোশ্যাল মিডিয়াতে যে পার্লামেন্টে আপনি দেখবেন পার্লামেন্ট মেম্বারদের বক্তব্য রিল হিসাবে প্রচুর। আমি তো কোনদিন বাসা যেতে পারি না এই পার্লামেন্ট, আমি আজকে বাসারে গেছি, আমি চিফ হুইপ তো কেউ সেটার কথা না। তো সবাই বলছে চিফ হুইপ সে বসছে, এই যে আমি আসছি, আমাকে দেখছে তারা, দ্যাট মিনস দে আর ওয়াচিং পার্লামেন্ট। তারা পার্লামেন্টে দেখে কে কী কথা বলল। আমি অশুদ্ধ কথা বললে, এই দেশের মানুষ হাইলি লার্নেড, হাইলি এডুকেটেড অ্যাবাউট দ্য পার্লামেন্ট, অ্যাবাউট দ্য পলিটিক্যাল অ্যারেনা, পলিটিক্যাল সিস্টেমস। কাজে এরা একটা চায়ের দোকানের যে ঝড় হয় সেটা কিন্তু আমেরিকার একটা মূল ইলেকশনেও কিন্তু অত বড় ঝড় হয় না যে ঝড়টা আমাদের চায়ের দোকানে হয়। যে আমাদের দাদা চাচারা যে কাজটা করেন সেটা কিন্তু সিরিয়াস কাজ করেন, কাজে এটা আলোচনা হয়। এখানে মানুষ কিন্তু ভালো মন্দ যাচাই বাছাই করা কোনো রকমই কিন্তু কোনো সমস্যা নেই, এবং যাচাই বাছাই করতে পারে। আমার বক্তৃতা দিয়ে করবে, আপনার বক্তৃতা যেহেতু ইট ইজ ওপেন, মানুষ ইজ ওয়াচিং। আমি বিলিভ করি যে 2টা বা 3টা সেশন গেলে অনেক পার্লামেন্টারি আপনি বেরিয়ে আসবে এখান থেকে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা, এটা একটা বড় বিপদ সবসময়ই আমরা দেখেছি আমাদের ইতিহাসে, ইভেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে। এবং অতীতে এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের পরিণতি সম্পর্কে আপনার বিএনপিকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি উদাহরণ টেনে বলেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছিলেন, শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন, শহীদ জিয়াউর রহমানের সময়ের ঘটনাগুলো আমাদের আতঙ্কিত করে। এর বাইরে তিনি যেটা বলেন সেটাও আমরা দেখতে পারি যে 2001 থেকে 6 বিএনপির 2/3 ছিল। বিএনপির শেষ দিককার পরিণতিটা ঠিক একটা সুখকর ছিল বলে অনেকেই মনে করেন, এবং আওয়ামী লীগের যেভাবে বিদায় হলো সেখানেও তারা ক্রমাগতভাবে 2/3 বেশি। আমরা সবসময় কতগুলো কথা বলতে পারি না বা বলিও না, সবসময় না। আমাদের মাঠে কি আমরাই খেলোয়াড়? যদি আমরা খেলোয়াড় হই তাহলে এক ধরনের কথা বলা যায়, আমরা খেলোয়াড় না হলে আরেক ধরনের কথা বলা যায়। আমাদের মাঠটা তো খেলোয়াড় আসে বাইরে থেকে। আমরা দেশীয় ষড়যন্ত্রের শিকার হই কেমনে? কিছু মানুষকে আমাদের দেখবেন আপনার একটা সুশীল সমাজ হঠাৎ করে বেরোলো শব্দ সুশীল, সেই সুশীলটা কী হয়েছে, কেউ সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের। আমি একটা কবিতা লিখছি এরকম, যে কারওয়ান বাজারে মগজ বিক্রি হয়, ফেরিওয়ালা ডাকতেছে, আমি বলছি যে ফেরিওয়ালা ডাকে মগজ বিক্রি হয় মানুষের। তো এইরকম মগজ বিক্রি হয় যে এইখানে মগজ এই পর্যায়ে, এবং পোক্ত মগজ, শিশু মগজ, মধ্যম মগজ, সেসব মগজ বেচতে বেচতে উপরোক্ত মগজটা বলে যে এরকম খাইলে কি স্বাদ, তো বলে যে খাইলে 2 ধরনের উপকার পাওয়া যাবে। একটা হলো এ খাবার পরে আপনি হিতহিত জ্ঞান ভুলে যাবেন, 2 নম্বর হলে স্তাবক হবেন একটা পার্টির, 3 নম্বর হলো আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে কুণ্ঠাবোধ করবেন এবং লজ্জা হবে না। এটা হবে না। এটি হলো পাকা মগজের কাজ, পোক্ত মগজের কাজ। কাজে আমি মনে করি এইরকম এখানে আপনারা সবাই মিলে ধরেন, এখন আমরা ধরেন 2 দল, আমরা সরকারি দলে বসছি, অপোজিশনে যারা বসছে, আমরা খালি আমাদের সমালোচনা করতে থাকলো। তাই মানুষ 1 দিন 2 দিন 3 দিন শুনতে শুনতে বলল যে ঠিকই বলছে, যেহেতু টেলিভিশনটা খোলা আছে এটা একটা সুবিধা আছে। তা এখন উনি করবেন কি? উনি করবেন এই দেশে গণতন্ত্র। আপনি ধরেন অপোজিশন, আমি ধরেন পজিশন, আপনি করবেন কি? দেশে গণতন্ত্র চাই, কথা আর কি চান? দেশে মানুষ স্বাবলম্বী হোক, সে কাজ তো আমিও চাই। আমি চাই না, তাহলে আপনি আমাকে বাধা দেন। একেবারে শেষের দিকে একটা অভিযোগ আমরা সবসময় সংসদে বিরোধী দলের কাছ থেকে শুনি, যে সরকারি দল আমাদেরকে কথা বলতে দেয় না, স্পিকার আমাদেরকে কথা বলতে দেন না। সো এই জায়গাটা জাস্ট আমি এই কথাটা সুন্দর করে বলি। এই পার্লামেন্টে আমরা 210 জন মেম্বার আছি। 210 জন মেম্বারে আমরা যে কথা বলি এখন বর্তমানে, সেটা প্রফেশনালি তো বেশি হয়, কিন্তু ধরেন
আমরা বিলের ব্যাপারে সব কথা অপোজিশন বলেছে। পার্লামেন্টে অপোজিশন লিডারের মাইক কখনো বন্ধ হয় নাই, এবং ওনার জন্য যে পরিমাণ সময় রাখা হয়েছে উইন্ডিং আপ সেশনে, সেই পরিমাণ সময় উনি বক্তৃতা দেন নাই, আমাদের লিডারও দেন নাই, ওপেন রাখা হয়েছে, আনলিমিটেড টাইম। আপনি 2 ঘন্টা বলেন অসুবিধা নেই। তো এই বক্তৃতাটা আগে যেমন ছিল, এখন যদি যারা দেয় তারা যে মিথ্যা বলবে বা অসত্য বলবে সেটা প্রমাণ হয়ে যাবে, কাদের কথা টেলিভিশন দেখলে বলবে। কিন্তু যে কথাটা বলতে চাই শেষের আগেও মূলত হলো আস্থায় আনতে হবে, আস্থা তৈরি করতে শেষ করার জন্য আপনাকে আমি আমার হাতে 3-4 মিনিট সময় আছে, আমি যদি আস্থা হতে হবে, আমি চেষ্টা করছি এই কাজটা করার জন্য, এই গ্লাসটা পানি ভরতে। আপনি বিরোধী দলে আমি যদি গ্লাসটা পানি ভরতে না পারি, তার চেষ্টা করেন, তাহলে তো গ্লাসটা কোনোদিন ভরবে না। আপনি আমার সাহায্য করেন। আমি পারলাম না, সে কথা চেষ্টা করলাম, আপনি করেন। কিন্তু আমরা একজনের চেয়ারে বসলে চেয়ার থেকে টেনে নামিয়ে ফেলবো, আবার আরেকজন চেয়ারে বসাবো, লাভ হলো কি 54 বছরে? এই নিরন্ন মানুষগুলোর কী উপকার হলো? যার ঘরে ভাত নাই তার কষ্টটা সেই জানে, যার কাপড় নাই তার কষ্ট সে জানে, যার ঘর নাই তার কষ্ট সে বোঝে, যার হালের বলদ নাই সে তার কষ্ট বোঝে, যার জমি নাই সে তার কষ্ট বোঝে, যে ভিক্ষা করে তার অশান্তি সে বোঝে। কামার কুমার মজুর কর্মকার শ্রমকার সকলের কাছে একটা গণতন্ত্র, সবার কাছে প্রিয় গণতন্ত্র, তার নাম টাকা, তার নাম অর্থ। স্বাবলম্বী হওয়া, তারেক সাহেব স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, করাবার চেষ্টা করছেন এই মানুষকে। আমি আহ্বান করব যে আমাদের আস্থা যে সংকট তৈরি হয়েছে, যেটুকু তৈরি হয় না, আছে যেটুকু, সেটুকু আমরা নিরসন করি। আমরা বিশ্বাস করি যে বিরোধী দল আস্থায় আসবে, আমরাও তাদের আস্থায় যাব, এবং আমরা দুইজনে মিলে, উভয় পক্ষ মিলে এই দেশে গণতন্ত্রকে বিল্ড আপ করবো। গণতন্ত্র আমাদের অনেক দেশে, আমাদের দেশ বিদেশে আমাদের দেশে গণতন্ত্র হয়, আমাদের দেশে গণতন্ত্রের বিকাশ হোক এটা চায়, অনেকেই চায় না। আমাদের দেশের মানুষ স্বাবলম্বী হবে এটা অনেকে চায় না। আপনি এই কাছে আশেপাশে যদি যান, দেখবেন তাদের ঘরবাড়ি দেখবেন অনেক পুরনো, আমাদের ঘরবাড়ি চকচক করতেছে, এটা তো সহ্য হয় না, অনেক কিছু সহ্য হয় না, অনেক কিছুই হয় না এই দেশে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয় নাই। এটা আমি বললাম না, আপনি বুঝেন যে আমাদের গত 17 বছর এই দেশে কী হয়েছে। আমাদের বুঝতে হবে আমাদের ইকোনমি, মানে কী বলে, গ্লোবাল পরিস্থিতিতে আমাদের অবস্থানটা কোথায়। কাজে আমরা সেই অবস্থান বুঝে যদি এই 20 কোটি মানুষের বোঝা আমরা নিতে পারি কিনা, এবং আমরা যদি নেতৃত্ব দিই, শুধু এই 20 কোটি নয়, আগামী জেনারেশনের দায়িত্ব আমাদেরই নিতে হবে। আর জেনারেশনের দায়িত্ব নেওয়ার পরে যদি আমি এই ঘরে আগুন দিই, যে আম্মা তুমি কি আব্বার সাথে কখনো মানে একমত হও? নাই, বলছে হয়েছিলাম একবার। কখন? যখন ঘরে আগুন লাগছে তখন দুইজনই পাকঘর দিয়ে একসাথে লাফ দিয়ে বেরিয়েছে। সেরকম পরিস্থিতি বিগত দিনে হয়ে আসছে, সামনে আর না হোক, সেটা আমার প্রত্যাশা। এবং বিরোধী দলও আস্থায় আসুক সরকারও বিরোধী দলের আস্থা নেই, এবং আমরা চাই ঐক্যবদ্ধভাবে সমস্যাগুলো সমাধান করতে। মতের পার্থক্য থাকবেই, আমরা একটা ন্যূনতম জায়গায় আসব দেশকে বাঁচাবার জন্য। পরবর্তী জেনারেশন যেন আমাদের অভিশাপ না দেয় যে আমরা একটা মানে পরাধীন দেশ রেখে গেছি। পরবর্তী জেনারেশন যেন আমাদের না বলে আমরা একটা অভাবগ্রস্ত দেশ রেখে গেছি। পরবর্তী জেনারেশন যাতে না বলে যে আমরা একটা দেশ, যে দেশটায় মানুষ বসবাস করা যায় না, সেরকম একটা অবস্থায় রেখে গেছি। সেই কাজটা কিন্তু মূলত আমাদের। আমি মনে করি সেই ক্ষেত্রে আমি মানে আমার বিশ্বাস, কনফিডেন্টলি আমি বলি, যেমন বলেন এই সংবিধান সংশোধনের প্রশ্ন আসছে না এখন বিরাট 25 জুলাই সনদ নিয়ে, আমি বিশ্বাস করি, একদম ফার্মলি বিলিভ করি সংবিধান সংশোধন আমরা করবই, এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করবো। কেমনি করবো? যে 3টে পদ্ধতি আছে সংবিধানের। একটা হলো অ্যাব্রোগেট করা, আপনি বাতিল করে স্ক্র্যাপ করে দিলেন। একটা হলো সংবিধান রিরাইট করলেন, কিছুই নাই, নাথিং, নতুন করে লিখলেন। একটা হলো অ্যামেন্ডমেন্ট করা। আমরা উপরে দুটো তো করতেই পারবো না। অ্যামেন্ডমেন্ট করা ছাড়া আমাদের কোনো পথ আছে? আমি যাই ইনজার্ট করি, যা এখানে ঢুকাতে চাই, তাই অ্যামেন্ড করে ঢুকাতে হবে। কিছু থাকবে, কিছু অ্যামেন্ডমেন্ট করবো, সেখানে আমরা ঐক্যবদ্ধ হবো। সেটা হয়তো নেক্সট সেশন নিয়ে আমরা হয়তো পারবো, আশা করতেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মিস্টার নুরুল ইসলাম মনি। এবারকার সংসদ একেবারেই ভিন্ন ধরনের সংসদ, কারণ এই সংসদের আমরা দুজনেই বলেছি যে সংসদের অধিকাংশ সদস্যই নতুন, 220 জন একেবারে প্রথমবারের মতো সংসদ সদস্য। এই সংখ্যাটা আরও বাড়বে। এর একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে, যে অনভিজ্ঞতার অসুবিধাটা আছে, কিন্তু সুবিধার দিকটা হচ্ছে যে তারা আন্তরিকভাবে চাইলে অনেক কিছু করতে পারবেন। অতীতের যেই ঝুট ঝামেলা, মাথার মধ্যে যে জটিলতা, বা অতীতের যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির অভিজ্ঞতা, সেখান থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখবার একটা সম্ভাবনা আছে। এবং আমরা চাই এটা কার্যকর সংসদ, এবং সংসদ যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে আমাদের যে স্বচ্ছতার সমস্যা, জবাবদিহিতার সমস্যা, গণতন্ত্রের সমস্যা, আইনের শাসনের সমস্যা, এবং চিফ হুইপ যেটা বলছিলেন যেখানে ন্যায় বিচারের কেউ এর সঙ্গে যুক্ত করতে হবে, এবং মানুষের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের যে সমস্যা, সেগুলো করা অনেক সহজতর হবে। এবং সংসদ চাইলে দেশে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সবাই স্বাধীনভাবে কাজ করবে,
করতে পারবে। প্রত্যেকটা এই যে তিনটে অঙ্গ একটা রাষ্ট্রের, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, কিন্তু একটা আরেকটার সঙ্গে যে সম্পর্ক সেটাও নির্ধারণ করতে পারবে। কিন্তু মুখ্য ভূমিকাটা আসলে সংসদ সদস্য, মূলত যারা জনপ্রতিনিধি, এর মধ্য দিয়ে আসলে জনগণের যে কণ্ঠস্বর, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটারই প্রতিফলন ঘটে এবং ঘটবে এই সংসদের ভেতরে সংসদ সদস্যদের মাধ্যমে। আমরা চাইব যে আমাদের যে অতীত অভিজ্ঞতা, সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে একটা নতুন স্বপ্ন, নতুন অভিজ্ঞতা আমাদের এই 350 জন সংসদ সদস্য দেবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।